শুভ দুপুর, শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আইয়ের পর্দায় ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, ফেব্রুয়ারি মাস ভাষার মাস, ভালোবাসার মাস, বইয়ের মাস। মাসব্যাপী চলছে ২১শে বইমেলা এবং গান মিশে আছে আমাদের প্রাণে, আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে। বই আর গানের কথা বলছি কারণ আজ গল্প করব বই আর গান নিয়ে। সেই উদ্দেশ্যে আমাদের সাথে আছেন আসিফ ইকবাল, গীতিকার এবং লেখক। আরও আছেন সাজিয়া পুতুল, তিনিও সঙ্গীতের সাথে জড়িত এবং লেখালেখিও করছেন। আমাদের আরও একজন অতিথি সাদি শাহনেওয়াজ, তিনি বাংলাদেশের সর্বকনিষ্ঠ নিউজ এডিটর হয়েছিলেন এবং এখন জড়িত আছেন গানের সাথে। আসিফ ভাই, শুরুতে যদি আপনার কাছে জানতে চাই যে আপনার তো ২টি বই বের হয়েছে এবারে বইমেলায়, সেই সম্পর্কে একটু শুনতে চাই। আমার একটা বই বেরিয়েছে, এর আগে আমার দুটো বই বেরিয়েছিল। যাই হোক, আগের যে দুটো বই বেরিয়েছিল দুটোটাই ছিল গীতি কবিতার বই। বাহ। বাট এবার যে বইটা বেরিয়েছে এটা সেলফ ডেভেলপমেন্ট বা আত্ম উন্নয়নের একটা বই এবং এটা হচ্ছে মেন্টাল স্কিলের উপরে লেখা বই। আপনি যদি একটু ইন্টারনেট ঘাটেন কিংবা একটু পড়াশোনা করেন তাহলে আপনি জানবেন যে মেন্টাল স্কিল নিয়ে তেমন কোনো ভালো বই নাই। সো আমি আমার 32+ ইয়ার্স অফ প্রফেশনাল ক্যারিয়ারে, আপনি আমাকে গীতিকবি বলেছেন, লেখক বলেছেন, কিন্তু আমার জীবনটা কেটেছে কর্পোরেটে। সো আমি কর্পোরেটে অনেক বছর ধরে আজকে সিএক্সও লেভেলে কাজ করছি। ফলে আমি তো ছোটোর থেকেই ধরেন একজন ম্যানেজমেন্ট ট্রেনিং থেকে সিএক্সও লেভেলে এসেছি। হ্যাঁ, সো এই পুরো জার্নিতে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একজন সাকসেসফুল কর্পোরেট প্রফেশনাল কিংবা এনি প্রফেশনাল ফর দ্যাট ম্যাটার, পুতুল বলেন, সাদিকে বলেন, বা ইভেন আপনার কথা যদি বলি, আপনাদের সাকসেসটা যত না আপনাদের মানে ফাংশনাল বা টেকনিক্যাল স্কিলসের উপর নির্ভর করবে, তার চেয়ে অনেক বেশি নির্ভর করবে আপনার মেন্টাল স্কিলের উপর। কারণ আপনি একটা সময় গিয়ে দেখবেন যে একই জায়গায় আপনার 4-5 জন কণ্ঠশিল্পী দাঁড়িয়ে, একই জায়গায় 4-5 জন অ্যাঙ্কর দাঁড়িয়ে, তো তার মধ্যে থেকে বেটার কে হবে? বেটার সেই হবে যার মেন্টাল স্কিল ইজ বেটার দেন আদার্স। সো ওই মেন্টাল স্কিলটা কীভাবে এই মেন্টাল স্কিলসগুলোকে আমরা এক্োয়ার করতে পারি এবং কিভাবে আমরা মেন্টাল স্কিলসগুলোকে প্র্যাকটিস করতে পারি, এটা নিয়েই আমার বই যদি লক্ষ্য থাকে অটুট, সাফল্যের খোলা কৌশল। মানুষ গোপন কৌশল দেয়, আমি একটু খোলাখুলি কৌশল দিলাম। একটা চমৎকার ব্যাপার হচ্ছে এই বইটির নাম কিন্তু আপনারই একটা বিখ্যাত গান, বিখ্যাত বলতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে সেই গানটি, সেটির নামটি, এই নামটি কেন? আসলে এই নামটা এই কারণে যে যদি লক্ষ্য থাকে অটুট, এইটা আমরা ক্লোজ আপের জন্য ব্যবহার করেছিলাম, ক্লোজ আপের থিম সং হিসেবে ব্যবহার করেছিলাম। ক্লোজ আপ 1 তোমাকেই খুঁজছে বাংলাদেশ, একটা সঙ্গীত বিষয়ক যে একটা রিয়েলিটি শো ছিল সেটা। তো আমার কাছে মনে হয়েছে, এবং এটা আসলেই সত্য, যে আপনি লক্ষ্য ঠিক না করে কিছু অর্জন করতে পারবেন না। জীবন আসলে লটারি না, জীবন আসলে লটারিতে বদলায় না, জীবন বদলায় চেষ্টায়। আপনি চেষ্টাটা কোথায় করবেন আপনি যদি লক্ষ্য ঠিক না থাকে? সেজন্যই বইটার নাম যদি লক্ষ্য থাকে অটুট। বা চমৎকার ব্যাপার। আর যে কথাটি বলেছিলেন যে মেন্টাল স্টেট নিয়ে বা এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদের মতো কান্ট্রিতে তো আরও বেশি, বাইরেও তেমন বই লেখা হয় না। তো বাংলাদেশে এরকম উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে সাধুবাদ জানাই, সত্যি সুন্দর ব্যাপারটি। বই নিয়ে যেহেতু কথা বলছিলাম পুতুল, আপনার বইটি নিয়েও কথা বলতে চাই। আপনিও একটি বই বের করেছেন এবং 10 বছর ধরে বই লিখে আসছেন বইমেলায়, সেই অনুভূতিটা আর বই সম্পর্কে যদি একটু শুনি। অনুভূতি তো একদম অন্যরকম এবার, কারণ 10ম বছর চলছে, 1 দশক হয়ে যাওয়াটা আমার কাছে অনেক বড় আনন্দের বিষয়। এবার উপন্যাস এলো অনন্যা প্রকাশনী থেকে। এইবারের কাজটা আমার খুব প্রাণের কাছাকাছি একটা কাজ, কারণ এখানে আমি আমার গল্প বলেছি, এখানে আমি আমার দেখা আরও অনেক শিল্পী জীবনের গল্প বলেছি, এখানে শিল্পীদের উত্থানের গল্প যেমনি আছে, বিচ্যুতির বেদনা আছে, সেখানে পথ চলতে নানান রকম বাঁকে তার অনেক রকমের অভিজ্ঞতা আছে, সেখানে ভীষণভাবে মৃত্যু ভাবনা জড়িয়ে আছে। উপন্যাসটার নাম শিল্পী সত্তার ব্যবচ্ছেদ। নাম শুনে বুঝতে পারছো যে শিল্পী সত্তার একটা কাটা ছেঁড়ার চেষ্টা করেছি আর কি। একটা শিল্পী তার শিল্পটাকে লালন করতে কত কিছুর মধ্য দিয়ে যায় সেটাই হয়তো তুলে ধরার চেষ্টা করেছেন, দর্শকরা পড়লে আরও বুঝতে পারবে। সাদি ভাই, আপনার কাছে যদি আসতে চাই, কি চলছে বর্তমানে? বেসিক্যালি আমি এই বছর ডিসাইড করেছি যে আমি মিউজিকের উপর একটু
ফোকাস করব, কারণ যেহেতু আমি অনেক দিন ধরে মিউজিক করি, 2014 থেকে শুরু। আমি মিউজিকের ইন্টারভিউ দিতে গিয়েই কিন্তু আমি যে নিউজ পেপারে আছি ওখানে আমাকে বলেছে তুমি জয়েন করো, সিভি দাও। আমি তখন বললাম যে না, আমি ইংলিশে পড়াশোনা করি, তো আমাকে নিয়ে নেন, আমি সবই পারি। তো এরকম মোটামুটি বলে জয়েন করার পর আই ফেল ইন লাভ উইথ জার্নালিজম। কিন্তু তাতে হয় কি যে জার্নালিজম আর মিউজিক একসাথে করতে গেলে অনেক সময় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। আমি যদি কারো কাছে মিউজিক নিয়ে অ্যাপ্রোচ করি তখন সে ভাবতে পারে যে সে তো তাকে দিলে হয়তো সে আমার নিউজ করে দিবে। তো এই লজ্জা, এই ভয়ে আমি অনেকদিন মিউজিক থেকে দূর ছিলাম। এবার আমি একটা ইপি বের করছি উইথ পাভেল অরিন ভাই ফ্রম চিরকুট। এটা আমাদের দুইজনের জয়েন্ট ইপি, আমার ডেবিউ ইপি। অ্যান্ড তার বাদে আমার একটা ব্যান্ড আছে ওল্ড ঢাকা ডায়েরিস, সেটা নিয়েও আমি কাজ করছি। আসিফ ভাইয়ের কাছে যদি আবারও ফিরে আসি, বই নিয়ে কথা বলছিলাম, আরও একটু শুনি যে কোন প্রকাশনী থেকে বের হলো, কিভাবে বইটি পাবো? বইটা আগামীকাল বইমেলায় আসবে। আচ্ছা। আর বইটা পাওয়া যাবে অন্য প্রকাশ প্যাভিলিয়নে। এছাড়া আপনি রকমারি থেকে এখনই বইটা অর্ডার করতে পারেন যদি আপনি চান। তার আগে আমি একটু বলে নেই এই বইটা কেন একজন কিনবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জানেন না যে ধরেন আমার একটা লক্ষ্য, চ্যুত হলাম, আমি ডাক্তার হতে চেয়েছিলাম কিন্তু আমি ডাক্তারিতে চান্স পেলাম না, আমি কি করব, কিভাবে আমি নিজেকে মানাবো। আমাদের অনেক বিপর্যয় হয়, সেটব্যাকস হয়, সেটাকে আমি কিভাবে মানিয়ে তুলব। কিংবা আমি সিদ্ধান্ত নিতে পারি না, আই ডোন্ট মেক ডিসিশনস ওয়েল। হ্যাঁ, আমাকে সবসময় আমার মনে হয় ভুল হচ্ছে। সো এই জায়গাগুলোতে আপনি আসলে নিজেকে ডেভেলপ করবেন কিভাবে, এবং ওই ডেভেলপমেন্টের জন্য আমি যেটা বলেছি যে মানসিক দক্ষতার জন্য ইউ নিড 4 ফান্ডামেন্টাল এলিমেন্টস আর 11টা অ্যাডভান্স এলিমেন্টস দরকার। এবং এই 4টা ফান্ডামেন্টাল এলিমেন্টস এবং 11টা অ্যাডভান্সড এলিমেন্টস এগুলো কিভাবে আপনাকে সাহায্য করে, এবং এগুলো আপনি প্র্যাকটিস করবেন কিভাবে, এবং প্র্যাকটিস করে নিজের মধ্যে নিবেন কিভাবে, এটার সব কিছুই বইতে লেখা আছে। এবং এমন কিছু লেখা আছে যেটা আপনি গুগল করে পাবেন না, যেটা আপনি ইন্টারনেট সার্চ করে পাবেন না, কোথাও থেকে কপি করে কোনো কিছু লেখা নাই, বিকজ এটা আমার নিজের ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে লেখা। অ্যাবসলিউটলি মৌলিক একটা বই, প্লাস এর সাথে সারা বিশ্বের অনেক নামকরা লোকজনের যে স্পেসিফিক টেন্ডেন্সিসগুলো আছে মেন্টাল সাইডের, সেগুলো নিয়ে লেখা আছে। এখানে অপরা উইনফ্রে আছে, হ্যাঁ, এখানে আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছেন, বেগম রোকেয়া আছেন। সো দেয়ার আর সো মেনি এক্সাম্পলস, শুধু আমার না, বাইরেরও, এবং আমার নিজের অভিজ্ঞতা থেকেও এত এক্সাম্পলস আছে যে আপনি পড়তে পড়তে আপনার কাছে মনে হবে বইটা ফিকশন, কিন্তু আপনি টেকনিক্যাল জিনিসপত্র জানেন। ইট উইল বি এ গ্রেট হেল্প ফর আস, আমাদের মতো তরুণ যারা আসলে ট্র্যাক হারিয়ে ফেলি। আমার একটা প্রশ্ন আছে, শুনতে শুনতে মনে হচ্ছে এটা একটা গবেষণাধর্মী বই অবশ্যই, এবং এটা নিয়ে যথেষ্ট আপনাকে সময় দিতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে। কতদিন লেগেছে? যদি আমি উত্তর দিই তাহলে এটা আমার সারা জীবন লেগেছে, বিকজ আমার পুরো জীবনের অভিজ্ঞতা থেকে এটা লেখা, কিন্তু আমি স্পেসিফিক্যালি গত 2 বছর ধরে শুধুমাত্র এই বইটার জন্য আমি অর্গানাইজ করছি, এবং আমার পরের যে বইটা বেরোচ্ছে সেটাও গবেষণাধর্মী বই। হ্যাঁ, সেটার জন্য ইনফ্যাক্ট আমার কাজ এখন থেকে শুরু হয়েছে। সো এটা আমি আশা করছি যে গতবার যেহেতু 2 বছর লেগেছে, এইবার মনে হয় 1 বছর লাগবে। বাট দ্যাট বিসাইডস দ্য পয়েন্ট, বইটা আসলেই অনেক গবেষণার উপর এবং অনেক চিন্তা ভাবনার উপরে তৈরি করা। পরবর্তী বইটার জন্য শুভকামনা। সাদি ভাইয়ের কথা শুনছিলাম আপনার গান এবং জার্নালিজমের কনফ্লিক্ট নিয়ে, আমরা আপনার একটি গান দেখে আসি। প্রিয় দর্শক, চলুন সাদি শেহনাজের গাওয়া একটি গান দেখে আসি। পুতুলাপুর কাছে যদি জানতে চাই, গানের তো আপনি মানুষ এবং লেখালেখিও করছেন, গান নিয়ে এখন বর্তমানে কেমন সময় কাটাচ্ছেন? খুব ব্যস্ততায় কাটাচ্ছি, কারণ স্টুডিওতে আমি অনেক বেশি সময় দিচ্ছি। 5টা গানের একটা কাজ করছি, একটা প্রকল্প। সেখানে প্রথম গানটা প্রকাশিত হলো মাত্র অল্প কদিন আগে, 4-5 দিন আগে। দ্বিতীয় গানটার কাজ চলছে, মানে গানগুলোর অডিওর কাজ অনেকটাই হয়ে আছে, এবার ভিডিও কিভাবে হবে, কোত্থেকে হবে, সেই প্রক্রিয়াতে আছে আর কি। আর এছাড়া ফেব্রুয়ারি মাস জুড়ে তো মঞ্চেও ব্যস্ততা থাকে, কিছু এখানে বেশ কিছু উদযাপনের ব্যাপার আছে, বেশ কিছু দিবস পড়ে ফেব্রুয়ারিতে। সব মিলিয়ে গান আর বইমেলা এই দুটো নিয়ে ভীষণ রকমের কাটছে আর কি সময়।
আপনি যে আসিফ ভাইকে একটা প্রশ্ন করলেন যে ওনার বইটা লিখতে কতদিন সময় লেগেছে, আপনি তো 10 বছর ধরে, এত তরুণ বয়সে 10 বছর ধরে 10টা বই বের করাও কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার। আপনার কতদিন সময় লাগে একটা বই লিখতে? এবার যে বইটা আমার এলো সেটার জন্য 4-5 বছর লেগেছে, কারণ এবার এই বইয়ের প্রথম খণ্ডটা প্রকাশিত হয়েছিল 4 বছর আগে, দ্বিতীয় এবং নতুন খণ্ড মিলিয়ে একটা পূর্ণাঙ্গ সংকলন করে এবার বইটা প্রকাশিত হলো। এটা আমার মনে হয় সারা জীবনেরই যেহেতু একটা গল্প, যখন থেকে আমি আমার বোধের ভিতরে গান আছে তখন থেকে যা কিছু আমার স্মৃতি, যা কিছু আমার অভিজ্ঞতা, সব কিছুর খণ্ড খণ্ড ছবি, আমার পথ চলায় আমি যাদেরকে পেয়েছি, যাদেরকে দূর থেকে দেখেছি, যাদেরকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, সমস্ত জীবনের একটা প্রতিচ্ছবি। তো সুতরাং এটা না জীবনব্যাপী মনে হয় লিখেছি আমি, লিখতে মানে হাতে কলমে খাতা কলমে লিখেছি হয়তো 4-5 বছর, কিন্তু মাথায় বা হৃদয়ে সেটা চলেছে সারা জীবন ধরেই আর কি। বইমেলায় কি যাচ্ছেন এখন? তো বইমেলায় যে বললাম এবার গানের ব্যস্ততার কারণে খুব কম যাওয়া হয়েছে, তবে এই যে এখন শেষ সপ্তাহ বইমেলার প্রতিদিন যাবার চেষ্টা করছি, কারণ বইমেলাটার জন্য সারা বছরই ফেব্রুয়ারি মাসটার জন্য উন্মুখ হয়ে থাকি। তো কোনো দিন যদি যেতে না পারি মেলার মাঠটা আমাকে ভীষণভাবে ডাকতে থাকে, তো সেই কারণে যে কটা দিন আর আছে যাব। এটা আসলে খুবই সত্য, আমরা যারা বই ভালোবাসি তারা সারাটা বছর অপেক্ষা করি কখন ফেব্রুয়ারি মাস আসবে। আসিফ ভাইয়ের এই ব্যাপারে কি হচ্ছে, আপনি কি যাচ্ছেন বই মেলায়? হ্যাঁ, আমি যাব। ইনফ্যাক্ট আগামীকাল থেকেই যাওয়ার কথা আছে, কিন্তু আগামীকাল যদি যেতে না পারি আগামী পরশু থেকে যাব, এবং আমি আশা করছি যে অনেকের সাথে দেখা হবে, পুতুল সাদির সাথেও নিশ্চয়ই দেখা হবে, আপনার সাথেও দেখা হবে। বাহ, আরও একটা এবার যদি গানের একটা কথা বলি, যে আপনি তো দেখেছেন ক্যাসেট বের হতে, তারপর সিডি, এখন আমরা স্পটিফাই গান শুনছি, এই যে এই ক্রমান্বয়ে পরিবর্তনটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, এটা তো মানে চেঞ্জ ইজ দ্য অনলি ইনএভিটেবল। হ্যাঁ, সো আমি মনে করি যে আরও পরিবর্তন আসবে। অতএব আমি দেখতে চাই যে আমি তৈরি কিনা পরিবর্তনের জন্য, সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। আমার দেখার বিষয় এটা না যে আমি কিভাবে অ্যাডাপ্ট করব, আমার দেখার বিষয় হচ্ছে হাউ টু সিজ দ্য ফিউচার। ভবিষ্যৎটাকে আমি হাতের মুঠোয় রাখবো কীভাবে। এইভাবে যদি আমরা তরুণরা চিন্তা করতে পারি আগামীতে কি হচ্ছে, এটা যদি আমরা অ্যান্টিসিপেট করতে পারি, তাহলেই আমাদের সঙ্গীতে, আমাদের সবখানেই একটা নতুন সম্ভাবনা দুয়ার খুলবে। যত বেশি অ্যাডাপ্ট করতে পারবো সময়ের সাথে তত বেশি আগাতে পারবো। আমি মনে করি যে অ্যাডাপ্ট করার চেয়েও সময়ের সাথে থাকার চেয়ে সময় থেকে এগিয়ে থাকতে হবে, তাহলেই গিয়ে আমরা নতুন কিছু তৈরি করতে পারবো। সাদি ভাইয়ের কাছে যদি আবারও আসি, আপনি তো ছোটবেলায় নিশ্চয়ই বা যখন গানের প্রতি একটু ভালোবাসা কাজ করছে তখন শিল্পীদের গান ইউটিউবে দেখতেন, এখন নিজের গান দেখছেন, এই ব্যাপারটা কেমন লাগে? নিজের গান দেখছি ইউটিউবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার ছোটবেলায় স্বপ্ন ছিল আমি নিউ মার্কেটের পাশ দিয়ে যেতাম, আসিফ ভাই রিলেট করতে পারবে হয়তো। তখন নিউ মার্কেটে নীলক্ষেতের ওখানে কিছু সিডির দোকান ছিল, তো ওখানে গান বাজাতো। তো আমার স্বপ্ন ছিল যে একদিন ওই সিডির দোকানে আমার গান বাজবে। যতদিনে আমি বড় হই এই সিডির দোকানই এক্সিস্ট করে না, তো আমার স্বপ্নটাই আমার থেকে কেড়ে নেওয়া হলো। তো আপনি যে প্রশ্নটা আসিফ ভাইকে করেছেন, আসিফ ভাই কিন্তু হি ইজ দি ওনার অফ আ রেকর্ড লেভেল, সো উনি জানবেন যে আমাদের গানের ইন্ডাস্ট্রি কি কত র্যাপিডলি চেঞ্জ হয়েছে। বাট ফর পিপল হু গ্রু আপ, এখন আমরা অনলাইনে গানগুলো আপলোড করছি, অ্যান্ড বাট আই মাইট সাউন্ড লাইক অ্যান ওল্ডি, বাট ইটস নট দ্য সেম। মানে ওই সিডি লঞ্চিং যে আমরা দেখে বড় হয়েছি, যে একটা দোকানে একটা ব্যান্ড অথবা একজন আর্টিস্ট আসেন, অনেকজন ফ্যান তাকে ঘিরে রাখেন যে তার সাইন করা একটা সিডি নিব, এই জেনারেশনটা আমি পেলাম না বলে আমি নিজেকে খুব দুর্ভাগ্যবান মনে করি। দ্যাট বিং সেড, আমার কাছে মনে হয় যে এখন লেবেলের উপর ডিপেন্ড করে না আর্টিস্টরা ওভাবে, এখন সবাই নিজের মতো করে গান রিলিজ করে। এটার যেমন ভালো দিক আছে সেটা খারাপ দিকও আছে, যে একজন অডিয়েন্সের কাছে যখন অপশনস আনলিমিটেড হবে তখন সে ইন দি এন্ড কিছুই শুনবে না, চোখের সামনে যেটা আসছে রিলস, যেটাকে আমরা গার্বেজ কন্টেন্ট বলি অথবা যেটাই বলি, ওগুলা চোখে আসবে। যে একটা মিউজিশিয়ানের জন্য এখন সবচেয়ে কঠিন হচ্ছে অডিয়েন্সকে তার গান পৌঁছিয়ে দেওয়া এবং ধরে রাখাও। আমরা যেভাবে রিলস দেখে স্ক্রল করতে থাকি, মনোযোগ ধরে রাখতে পারি না। আমি বলছিলাম একটু আগে রুমা আপুর সাথে পিছনে গল্প করছিলাম যে আমাদের মনে হয় এখন এই জেনারেশনে সবারই কোনো ফর্ম অফ ADHD আছে,
এই জন্য আমি আসিফ ভাইকে তখন জিজ্ঞেস করছিলাম যে মানে মাইন্ডফুলনেসটা কিভাবে আমি আনবো, যে একটা জিনিস যে আমি এখানে মোমেন্টে আছি, এই মোমেন্টটা কিভাবে আমি সিজ করব অথবা এনজয় করব। ছোট্ট এক্সাম্পল আমার বইতে আছে এটা। এই মাইন্ডফুলনেসের জন্য আমি যেটা করি, হ্যাঁ আমি হয়তো এখানে বসে আছি, কোনো কিছু করার নেই, হয়তো আমি একটা কিছুর দিকে তাকিয়ে থাকলাম এবং কনসেন্ট্রেট করতে 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 একদম মানে এন্থ লেভেলে গিয়ে দেখলাম যে ওখানে একটা সুতা হালকা করে পড়ে আছে। এই যে অতটুকু দেখা, এই দেখাটাই আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ হচ্ছে আমরা সবাই দৌড়চ্ছি। যখন আপনি দৌড়াবেন আপনি মোস্ট অফ দ্য ডিটেলস আপনি মিস করবেন। সেই যে ডিটেলসটাকে মিস না করে একটু রেসপাইট নিয়ে, ইফ ইউ ওয়াক, ইফ ইউ জাস্ট সিট, ইফ ইউ জাস্ট ওয়াচ, থিংস উইল বি ভেরি ডিফারেন্ট। নিজের জন্য একটু সময় বের করে শান্ত হয়ে বসে, একটু মেডিটেশন করা। আসিফ ভাই, আপনার কাছে যদি আবারও একটু জানতে চাই যে লেখালেখির মধ্যেই তো আছেন, গানও লেখেন, বইও লিখেছেন, লেখালেখির সময় কথা নির্বাচন বা শব্দ নির্বাচন, এরপর একটা লাইন বানানো, তখন কিসের মধ্যে বেশি গুরুত্ব দেন, কি থাকে মাথায়? আমি তো গানের লোক, আমার কাছে কাব্যটা খুব ইম্পর্টেন্ট। ইভেন আমি যে বইটা লিখলাম এখন, সে বইটা আপনি দেখবেন যে হোয়াট এভার আই হ্যাভ ডান, সেখানে দের ইজ এ ফ্লো। আপনি পড়তে গেলে আপনার আরাম লাগবে, আপনি খাবেন না, হোঁচট খাবেন না। এটা খুব ইম্পর্টেন্ট যে শব্দ নির্বাচনের জন্য আমার দিক থেকে আমি যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে যে আমি আমার শব্দগুলোকে ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু আমি আরও একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে আমার জেনারেশন এখন কোন ধরনের শব্দে কোয়াইট কনভার্সড। আমি যদি এখন বলি যে আর কোনো হৃদয় ভেঙে যদি পার হও তুমি জীবনের নদী, দেখতে পাবে না তীরে তার পড়ে আছে পাড় ভাঙা কান্নায় উদ্ভ্রান্ত এক ফেরারি অনন্ত। এটা জেমসের গান, অনন্য অ্যালবামের, ফেরারি অনন্ত। সো পাড় ভাঙা কান্নায় উদ্ভ্রান্ত, উদ্ভ্রান্ত শব্দটা তো আমাদের এখানে অনেকেই রিলেট করতে পারবে না এখন। সো আমাদেরকে অনেক সহজ শব্দে ইউজ করতে হয়, অনেক ইজি ওয়ার্ড যেটা মানুষকে কানেক্ট করে। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। এই জন্যই ইজি ওয়ার্ড। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। সিম্পল, মানে আপনি যদি ডেপথ আছে কিন্তু আপনাকে সিম্পল কথায় আপনাকে কথাগুলো বলতে হচ্ছে। সো শব্দ চয়নের সময় এই জায়গাটা আমি আমার মতন করে খেয়াল করি। আই এম শিওর অন্যরা অন্যদের মতো করে, বাট দিস ইজ হাউ আই ডু ইট। যাদের জন্য লিখছেন তাদের কথাটা আসলে মাথায় রাখেন। এই যে যাদের জন্য লিখছি এটা একটু বলে নেওয়া দরকার। আমি আসলে লিখছি হচ্ছে সেই প্রান্তিক ছেলেটার জন্য, মেয়েটার জন্য, যে এই পুরো পৃথিবীটাকে জয় করতে চায় কিন্তু তার হাতে কোনো উপকরণ নেই। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না, সে ঢাকায় আসতে পারে না, সে ওই গ্রামের থেকেই এই স্বপ্নগুলোকে দেখে এবং ওই স্বপ্নগুলোকে দেখার জন্য তার যে লিমিটেড ইনকাম, সেই লিমিটেড ইনকামের ভিতরে আমি বইটাকে চার রঙা করি নাই, আমার বইটাকে বাহুল্য করি নাই। আমি খুবই অল্প দামের মধ্যে এই আমার যে জ্ঞান, সেই জ্ঞানটা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। মাত্র 450 টাকায় এই বইটা পাওয়া যাচ্ছে রকমারি থেকে। সো ইউ ক্যান ইম্যাজিন যে কেন আমি বলছি যে যাদের জন্য লিখছি। সো এনি প্রফেশনাল, যে প্রফেশনাল হইতে চায় বা যে একজন এন্টারপ্রেনার হইতে চায়, কিংবা যে একজন ইন্ডিভিজুয়াল প্রফেশন লাইক পুতুলের মতন সিঙ্গার হতে চায়, পারফর্মার হতে চায়, বা আপনার মতো পারফর্মার হতে চায়, এরকম যে কারোর জন্যই আমার বইটা উড বি ভেরি ইউজফুল। বাহ, অনেক অনেক শুভকামনা থাকলো। পুতুল আপু, আপনার কাছে যদি আবারও আসি, বইয়ের সাড়াটা কেমন পাচ্ছেন পাঠকদের সারা কাছে? এবার অনলাইনে শুরু থেকে এবার অনলাইনের বিক্রিটা অনেক বেশি হারে নাকি হয়েছে, প্রকাশনী থেকে যেটা জানতে পারলাম। এবং শুধু আমারটা না, মানে এবার বইমেলাতে অনলাইনে অনেক বড় একটা অংশ আসলে, কারণ নানান কারণে হয়তো বা বই মেলায় সশরীরে উপস্থিত হয়ে হয়তো বই সংগ্রহ করা সম্ভব হচ্ছে না অনেকের জন্য। আমি নিজেও প্রতিবার তো মেলা থেকে বই, পছন্দের বইগুলো সংগ্রহ করি। এবার হয়তো সে কাজটিও আমি নিজেও অনলাইনেই সারবো আর কি। তো আর সামনাসামনি যাদেরকে দেখছি তাদের সাড়াগুলোই জানতে পারি মূলত। এছাড়া যারা আমার অনুপস্থিতিতে বইগুলো সংগ্রহ করে ইনবক্সে ছবিসহ পাঠাচ্ছেন তাদের অনুভূতিগুলো জানতে পারছি। পাঠ প্রতিক্রিয়া জানতে পারবো আরেকটু পরে। বইমেলা চলে গেলে সাধারণত মাসখানেকের মধ্যেই পড়ে অনেক সময় রিভিউ জানান পাঠক।
তো সেটা একটা খুব আগ্রহ নিয়ে আমি অপেক্ষায় থাকি যে কি হচ্ছে বা কি আসছে আর কি। তো চমৎকার। কয়েক বছর আগেও কিন্তু বইমেলায় একদম গিয়ে স্টলে স্টলে হাতে হাতে মানুষ বই কিনতো, এখন যে এইভাবে অনলাইনে কিনছে এবং দেশ বিদেশ সকল জায়গা থেকে অর্ডার করে নিতে পারছে, এই ব্যাপারটাকে কিভাবে উপভোগ করছেন বলবো নাকি কি বলবো, আসলে এটাকে কিভাবে নিচ্ছেন? যে মাধ্যমেই নিক না কেন নিচ্ছেন, এটা সবচেয়ে বড় কথা। কারণ ঢাকার বাইরের পাঠকদেরকে তো আমাদের ভুলে গেলে চলবে না। একটা বড় অংশ পাঠক গোষ্ঠী তো ঢাকার বাইরে রয়েছেন, যারা মেলায় এসে হয়তো একটা বই সংগ্রহের বিলাসিতাটুকু তাদের নেই, কিন্তু বই পড়বার ইচ্ছাটুকু আছে, তারা অনলাইনে সংগ্রহ করছেন। খুবই ভালো ব্যাপার। সামনাসামনি ভালোবাসাগুলো জানতে পেলে ভালো লাগে, কিন্তু যখন ইনবক্সে একটা ছবি পাঠান সেটা আরও ভালো লাগে যে তিনি আমার সঙ্গে দেখা হবার অপেক্ষা করেননি, তিনি বইটা সংগ্রহ করার প্রয়োজন মনে করেছেন, তিনি করেছেন। তো অনলাইনের এই সুযোগটা যে এখন আছে, এটা বিশাল বড় একটা কি বলবো আশীর্বাদ স্বরূপ। হ্যাঁ, একদম সময়ের আশীর্বাদ। আসিফ ভাই, এটাকে কিভাবে দেখছেন? এই যে আগে দর্শকদের সাথে মুখোমুখি হয়ে ক্রেতা বিক্রেতা দুজনের আলাপচারিতা করতো, বা এমন হতো যে আমার প্রিয় লেখক এই জন্যই আমি মেলায় যাচ্ছি, শুধুমাত্র আমি তার সাথে দেখা করব, তার অটোগ্রাফ নিব, এই ব্যাপারটাও কিন্তু চমৎকার ছিল, যেটা এখন নেই। হয়েছে কি, আমরা তো আসলে ভার্চুয়াল পৃথিবীতে ঢুকে গেছি। সো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সামনাসামনি যে কোনো কিছুর যে উষ্ণতা, যে প্রাণবন্ততা, সেটা হয়তো আমরা হারিয়ে ফেলেছি। কারণ আমরা এখন অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারছি, অনেক সহজে আমরা পৌঁছতে পারছি, যেটা আগে হয়তো এভাবে সম্ভব ছিল না। সেই দিক থেকে এখন উই আর লিভিং ইন এ গ্লোবাল ওয়ার্ল্ড। আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রকমারিতে বইয়ের অর্ডার দেওয়া যাচ্ছে, কিংবা একটা সময় দেখা যাবে যে অ্যামাজনে বই উঠছে, অ্যামাজন থেকে সবাই নিয়ে নিচ্ছে। সো এই চেঞ্জেসগুলো একদিকে যেমন অনেক অনেক সুবিধা এনে দেয়, ঠিক তেমনিভাবে একদিকে আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস, যেটা সাদি বলল, অনেক কিছু আমাদের কাছ থেকে কেড়েও নেয়। মানে একটা সময় গান ছিল, আমরা পুরো পরিবার জুড়ে কিংবা আমরা সব ভাই বোনরা মিলে গানটা উপভোগ করতাম, কিন্তু এখন গানটা হয়ে গেছে অ্যাবসলিউটলি এ কনজাম্পশন অফ ইন্ডিভিজুয়াল ইমোশনস। বুঝছেন, আমি নিজে গান শুনি, হেডফোনে শুনি, কেউ শুনতে পায় না। সো আমি শুনছি খালি, আর 10 জন শুনছে না। অথচ আগে আমাদের দোকানে গানটা বাজতো, রিক্সা করে যাওয়ার সময় গানটা শুনে বলে, এই এটা কার গান, নতুন গান আসছে মনে হয়, চলেন যেয়ে নেমে দেখি। এই যে একটা আনন্দ, সে আনন্দ থেকে আমরা বঞ্চিত হয়েছি। কিন্তু স্পটিফাই আমাদের গান পাওয়া যাচ্ছে, এটার আনন্দও তো অনেক। আমরা সকলেই আস্তে আস্তে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি এবং শ্রেণীতে শ্রেণীতে ভাগ হয়ে যাচ্ছি নিজের পছন্দ অনুযায়ী। সাদি, আপনার কাছে যদি আবার আসি, যে অনলাইনের ব্যাপারটা শুনছিলাম, আপনি যখন একটা গান আপলোড করেন তখন তো দেশ বিদেশ থেকে মানুষ সাবস্ক্রাইব করছে, লাইক দিচ্ছে, পছন্দ করছে, কমেন্টস করছে, সেটাকে কেমন বোধ করেন? অবশ্যই ভালো লাগে। বেসিক্যালি বাংলা গান তো এখন ইন্টারন্যাশনাল হওয়ার পথে আছে। আমাদের অনেক ভালো ভালো আর্টিস্ট আছে, আমি নাম নিয়েই বলি, মুজা, তারপর জেফার, ওরা তো এখন, ওদের গান তো এখন পৃথিবীর সব জায়গায় শোনা হয়, যেহেতু মানে দে আর ব্রিঙ্গিং বাংলা সংস টু ইন্টারন্যাশনাল স্টেজ। আরও কিছু নিশ আর্টিস্ট আছে, ড্যাডস ইন দ্য পার্কের নাম হয়তো শুনেননি অথবা শুনেছেন, ওরা ইংলিশে গান করে। আগে বাংলাদেশে কেউ ইংলিশে গান করলে তখন ভাবতাম ধর ইংলিশে গান করছে, কে শুনবে। বাট হ্যাঁ, দামির ফ্যান্টাস্টিক আর্টিস্ট, উনি হচ্ছেন পিলু ভাইয়ের, শাহবাজ খান পিলু ভাইয়ের ছেলে, ফ্যান্টাস্টিক আর্টিস্ট। সো এখন আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা কিভাবে আমাদের মিউজিকটাকে উপস্থাপন করব। এটার অনেক পথ আমরা চলে আস্তে আস্তে আসিনি, কারণ আমরা এই যে এই গানগুলো কিভাবে মার্কেটিং করতে হয়, কীভাবে মানুষ পর্যন্ত পৌঁছাতে হয়, এটা আমরা এখনও ঠিকমতো রপ্ত করিনি। খুবই নিশ হয়ে আছে আমাদের এই যে ইংলিশ গান যারা গায় অথবা যারা ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্সের জন্য করছে। সো এটাই আমার মনে হয় আমাদের এখানে আরেকটু রিসার্চ করার দরকার আছে, যে কিভাবে শ্রম দেওয়ার দরকার আছে। অ্যান্ড আমরা আসলে একটু হীনমন্যতায় ভুগি যে আমরা বাংলা গান কে শুনবে, কিন্তু আসলে বাংলা গান শোনার জন্য সাউথ কোরিয়ান এখন যে গানগুলো বের হয়, কে পপ, পুরো পৃথিবী শুনে, কেউ তো ল্যাঙ্গুয়েজ বুঝছে না, পরে ল্যাঙ্গুয়েজটা তারা সেই গানের টিউনের জন্যই ল্যাঙ্গুয়েজটা তারা রিসার্চ করে করে ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করছে। এটা ফেব্রুয়ারির মাস, তো আমিও চাবো যে আমাদের বাংলা গানের টিউন দিয়ে আকৃষ্ট হয়ে পরে লিরিক্সটা বোঝার চেষ্টা করুক মানুষজন, সে আমাদের বাংলা ভাষাকে আরো সুন্দরভাবে দেখুক। এই গ্লোবালাইজেশনের যুগে আসলে এটাই প্রত্যাশা যে আমাদের সকল শিল্প, আমাদের বই হোক, গান হোক, সেটা যেন পুরো পৃথিবীর কাছে পৌঁছে যায়। সময় শেষ হয়েছে, শেষ করব। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে গল্প করার জন্য।
প্রিয় দর্শক, কথা বললাম গান নিয়ে, বই নিয়ে। আপনাদের ফেব্রুয়ারি মাস ভালোবাসার সাথে কাটুক, বইয়ের সাথে কাটুক, গানের সাথে কাটুক, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।